কবিতা, কোথায় যাচ্ছ? আমি ওদের এটা বলতে যাচ্ছি যে এর আগেই তুমি অনেক কিছু বলেছো আর করেছো। এখন আর কি বাকি আছে? অনেক হয়েছে কবিতা, ব্যাস। এবার দয়া করো আমাদের উপর। আপনারা যান এখান থেকে। কবিতা কারুর সাথে কথা বলতে চায় না। আরে ম্যাডাম, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমরা খুব দুশ্চিন্তায় আছি, আপনারা যান। কবিতা এখন কারুর সাথে কথা বলতে পারবে না। নাকি আপনি চাইছেন না মিসেস কবিতা কারোর সাথে কথা বলুক? আমার তো মনে হচ্ছে ওনাকে সত্যি বলতে আপনারা বাধা দিচ্ছেন। এসব সত্যি নয়। তাহলে যেটা সত্যি সেটা জানার জন্য ওনাকে বাইরে পাঠিয়ে দিন। একদমই। হ্যাঁ বলুন বলুন আপনারা যান। এবার তোমার মনে খুব শান্তি হচ্ছে তো এই সব কিছু দেখে? মা, আপনি আমাকে ভুল বুঝছেন। না কবিতা, যা চোখে দেখেছি আর কানে শুনেছি তা নতুন করে বোঝার দরকার কোনোভাবেই হয় না। কিন্তু আপনি এটা জানার একদমই প্রয়োজন মনে করলেন না যে আমি এরকম কেন করতে যাব? এই পরিবারের সাথে আমার কিসের শত্রুতা? এই পরিবারের ক্ষতি আমি কেন চাইব? নিজের সংসারটাই আমি কেন ভাঙতে যাব মা? সেই পরিবার যেটা কিনা আমাকে মান সম্মান সব কিছু দিয়েছে, সেই পরিবারের লোকজনদের আমি অপমানিত কেন করব? ভাবেননি না আপনি মা? এটা একবারের জন্যও ভাবেননি, তাই না? আর না আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলেন, শুধু সেইটা বিশ্বাস করলেন যেটা বাইরের লোকজন দেখাচ্ছে। আপনি কখনোই এটা শোনার প্রয়োজন মনে করেননি যে আপনার বৌমা কি বলছে। আজ তোমার জন্য আমার শ্বশুর বাড়িতে আমার স্বামীর ওপর আঙুল উঠেছে। যদি এরপর ওর কিছু হয় তাহলে আমি তোমাকে, আমার থেকে খারাপ আর কেউ হবে না। এই তুমি কেমন কথা বলছো দিদি? এটা তো আমারও পরিবার। এই পরিবারের সাথে আমারও সম্পর্ক আছে। যদি সম্পর্ক নিয়ে তোমার এতটুকু মাথা ব্যথা থাকতো তাহলে এই সব কিছু করে আসতে না তুমি। মা, আমি তো এটাই বোঝানোর চেষ্টা করছি যে আমি এরকম কিছুই করিনি। আমাদের সামনে তুমি কাউকে কিচ্ছু বলতে পারছো না, কিন্তু এই ফোনটা, এটার মাধ্যমে তো খবর বাইরে যেতে পারে। কথা বলো, আমরাও তো একটু শুনি যে বাইরের লোকেদের তুমি কি জানাতে চাইছো। কথা বলো। হ্যালো হ্যালো কবিতা, আমি তোকে ছোটবেলা থেকে চিনি। তুই সত্যের জন্য সবকিছু করতে পারিস, সবার সঙ্গে লড়াই করতে পারিস, আর আজ তুই এটা প্রমাণও করে দিয়েছিস নিজের শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে কথা বলে। আমি শুনেছি যে তুই ওদের জন্য শাস্তির প্রস্তাব রেখেছিস। কিন্তু কবিতা, এই সব কিছুর মধ্যে এটাও দেখিস তোর সংসারটা যেন নষ্ট না হয়। দেখ কবিতা, তুই যদি পা আগে বাড়িয়েই দিয়েছিস তাহলে আমরা সবাই তো সঙ্গে আছি।
তুই ঘাবড়ে যাস না। ওহ, তাহলে এই হলো তোমার সত্যি। শুনতে পেলেন তো বড় মা আপনি? না মা, এটা সত্যি নয়। হ্যাঁ, আমি এটা অবশ্যই বলেছিলাম যে আমি দোষীদের শাস্তি দেব, কিন্তু সেটা আমি কলেজের জন্য বলেছিলাম। নিজেকে মহান প্রমাণ করার জন্য তুমি তোমার নিজের পরিবারটাকে শেষ করে ফেললে। এটা কিন্তু আশা করিনি তোমার থেকে কবিতা। মা, শিখা দিদি যেরকম ভাবে বলছে সেরকম নয় মা। বিশ্বাস করুন আমার কথা, আমি কিচ্ছু করিনি। আমাকে আমার কথা বলার একটা সুযোগ দিন। ব্যাস, অনেক হয়েছে কবিতা, ব্যাস। আর একটা কথাও তুমি বলবে না। অনেক দিন ধরে দেখছি তোমার নাটক। শিখা ওকে বলে দাও এখান থেকে চলে যেতে। আর কিচ্ছু বলার বা শোনার আমার কোনো ইচ্ছেই নেই। বলে দাও ওকে চলে যেতে। স্যার, আপনার কোনো অসুখ রয়েছে? আই মিন, এমন কিছু আছে যার কারণে আপনাকে প্রায়ই ডাক্তারের কাছে যেতে হয়? ছোটখাটো রোগ থাকলেও হবে। সেরকম তো কিছু নেই, কিন্তু হ্যাঁ কখনো কখনো আমার পিঠে একটু ব্যথা করে। ফ্যান্টাস্টিক। দেখুন, আপনি আর চন্দনবাবু দুজনে হসপিটালে গিয়েছিলেন রেগুলার চেক আপের জন্য, আর ডক্টরের প্রেসক্রিপশন আমি জোগাড় করে ফেলবো, আর এটা প্রমাণ করে দেবো যে আপনারা ওখানেই ছিলেন। আর যখনই আপনারা বাড়ি ফিরছিলেন তখন আপনাদেরকে ওই ল্যাবের সামনে দিয়ে আসতে হচ্ছিল, আর যখন আপনারা ল্যাবের সামনে দিয়ে আসছিলেন তখন কলেজের কিছু লোক আপনাদেরকে ঘিরে ধরেছিল অকারণে, আর তারাই এটা জোর করে প্রমাণ করার চেষ্টা করছিল যে আপনারা ল্যাব অ্যাটেন্ডেন্টকে ঘুষ দিচ্ছিলেন। স্যার, এইভাবেই সাজাবো আমরা গল্পটা। দেখুন স্যার, এই আজকের ল্যাবের ব্যাপারটা আমি মিটমাট করে দেব, কিন্তু ওই ভেজালের ব্যাপারটা একটু জটিল, হ্যান্ডেল করা মুশকিল। আপনি বলুন না এর পরের স্টেপটা কি হবে? খরচা, আসলে স্যার অনেক খরচ হয়ে যাবে এই মামলাটা সামাল দিতে। টাকার চিন্তা আপনাকে করতে হবে না। হ্যাঁ স্যার। আমাদের পরিবারের উপর যেন কোনো কলঙ্ক না লাগে। একদম। হ্যাঁ, আরেকটা কথা, যা কিছু করবেন সেটা আইন মেনেই করবেন, যাতে কেউ আঙুল না তুলতে পারে। ঘনশ্যাম, আমি বারবার একটাই কথা ভেবে যাচ্ছি, আমাদের মশলাতে ভেজালটা কোথা থেকে হলো আর কিভাবে হলো। স্যার, এই ব্যাপারটার তদন্ত পুলিশ তো নিজের মতো করে করবেই, কিন্তু আমার সাজেশন হলো যে আপনারাও নিজেদের তরফ থেকে এটা খুঁজে বের করার চেষ্টা করুন, তাতে আমাদের এই কেসটাতে সাহায্যই হবে। ঠিক আছে। তুমি তো জানোই বলো যে আমি কিচ্ছু করিনি, আর না আমার এরকম কিছু করার উদ্দেশ্য ছিল। আমি কি করব জয়? আমি কি করতে গিয়েছিলাম আর কি হয়ে গেল দেখো। আমি তো যেভাবেই হোক আমার পরিবারকে বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু এখন সবাই আমাকেই দোষী মনে করছে। কেউ আমার কোনো কথা শুনতে রাজি হচ্ছে না। বাবা, কাকা বাবু সবাই আমার উপর রেগে আছেন। এমনকি ঠাকুমা পর্যন্ত। হয়তো উনি বুঝবেন আমার কথা। যেমন আমার জায়গায় বৌমা এই পরিবার সামলেছে,
তেমন তুমিও বৌমার জায়গাটা নেবে। কিন্তু আমি এটা ভুলে গেছিলাম যে আমি এখন বুড়ি হয়ে গেছি, আর আমার দুর্বল বয়স্ক চোখ তোমাকে চিনতে ভুল করে ফেলেছে। ঠাকুমা, ঠাকুমা, আমার কথা বিশ্বাস করুন আপনি, আমি এসব কিছুই করিনি। আমার পরিবারের বিরুদ্ধে কিছু করা তো দূরের কথা, আমি এসব কিছু করার ব্যাপারে ভাবতেও পারি না। আমি আমি এই পরিবারকে কষ্ট দেওয়ার আগে মরেই যাব ঠাকুমা। মরার হলে আমি কবেই মরে যেতাম এই দিন দেখার আগে। কেউ মরে না, কেউ না, ভুগতে হয়। আমি বুঝতে পারছি না যে কোথায় আমার ভুল হয়েছে, কোথায় ভুল করেছি আমি ছেলে মেয়ে মানুষ করতে যে এই দিন দেখতে হচ্ছে। যেই পোদ্দার পরিবারের শহরের লোকেরা উদাহরণ দিত, সেই লোকেরাই আজ পোদ্দার পরিবারের বদনাম করছে। হয়তো তুমি এই কথাটা বুঝতে পারছো না কবিতা, কিন্তু এই নাম তোমার ঠাকুরদা খুব কষ্ট করে অর্জন করেছেন। আমি দেখেছি নিজের চোখে ওকে কষ্ট করতে। যে মশলা আজ সারা পৃথিবীতে বিখ্যাত, সেই ফ্যাক্টরিতে নিজে কাজ করতেন তোমার ঠাকুরদা। চোখ লাল হয়ে যেত, তবুও সারা রাত জেগে আমরা মশলার থেকে কাঁকড় বাছতাম নামের জন্য। আর তুমি তুমি একদিনেই সব শেষ করে দিলে, সব শেষ করে দিলে। অনেক আশা ছিল তোমাকে নিয়ে, যেমন আমার জায়গায় বৌমাই পরিবার সামলেছে, তেমন তুমিও বৌমার জায়গাটা নেবে। কিন্তু আমি এটা ভুলে গেছিলাম যে আমি এখন বুড়ি হয়ে গেছি, আর আমার দুর্বল বয়স্ক চোখ তোমাকে চিনতে ভুল করে ফেলেছে। ঠাকুমা, এরকমটা নয়। এটাই সত্যি কবিতা, এটাই সত্যি। আমার ভালোবাসা আর আমার বিশ্বাসের ভুল ব্যবহার করেছো তুমি। প্রতি পদক্ষেপে আমি তোমার পাশে ছিলাম, পরিবারের ভাবনা বদলেছি তোমার জন্য। প্রথমবার জীবনে বৌমাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছি, এই বাড়ির মেয়েরা চৌকাঠ পেরিয়ে বাইরে যাবে আর পড়াশুনো করবে, আর তুমি এই প্রতিদান দিলে। বৌমা ঠিকই বলেছিল, যার কাজ তাকেই মানায়। মেয়েরা যদি নিজের সীমা পেরিয়ে ছেলেদের কাজ করে, তাহলে এটাই হবে এই সব কিছু। ঠাকুমা, আমি সত্যিই জানি না আমার কি ভুল হয়েছে, কিন্তু ভুল আমার হয়েছে কবিতা, ভুল আমার হয়েছে, কারণ এতে আমিও সমান দোষী। না আমি বৌমাকে জোর দিতাম, না তোমাকে পড়তে পাঠাতো, আর না এই দিনটা দেখতে হতো, না এই দিনটা দেখতে হতো। তোর প্রথম দীপাবলি এমনটা হবে আমি ভাবিনি রে কবিতা। গরিমাও নেই, বাড়িতে সবাই তোর উপর রেগে আছে। এমন অবস্থায় এই বছর দীপাবলি মারোয়ারি ব্যবসায়ী সমিতি কাল ডেকেছে আমাদের দাদা। তুমি যাবে নাকি আমি যাব? তুই চলে যা, আমার যাওয়ার ইচ্ছা নেই। আজকে উকিলবাবু যেরকম বললেন, কেসটা অনেক দূর করাতে পারে। আমাকে সবার প্রথমে এটা জানতেই হবে যে আমাদের পোদ্দার মশলাতে গন্ডগোলটা হলো কি করে।
ভীষণ লজ্জার ব্যাপার। কেউ আমাদের চোখের সামনে থেকে এই সব কিছু করে গেল আর আমরা জানতেও পারলাম না। যাই হোক না কেন, আমাদের খুব কাছের মানুষ এই কাণ্ডটা ঘটিয়েছে। বাবা, এই সমস্ত ব্যাপারটা আমাদের সামনে এখন এসেছে। জানি না কতদিন ধরে, কবে থেকে এই সব কিছু চলছে। আমার তো মন কিছুতেই মানতে চাইছে না যে আমাদের মশলাতে ভেজাল দেওয়া হয়েছে। আর এটাই যদি হয়ে থাকে তাহলে সত্যের খোঁজ করে দায়িত্বের সাথে যে বাচ্চাগুলো হসপিটালে রয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে একদম সৎ পথে গিয়ে এই কেসটাকে আমরা সমাধান করব। তাতে যাই হয়ে যাক না কেন, কোনো ভুল পথ আমরা অবলম্বন করব না। গোপাল ঠিকই বলছে। তোমরা সবাই হয়তো জানো না, কিন্তু তোমার মা দেখেছে। এই ব্যবসায় নাম করবার জন্য আমি কখনো দিনকে দিন বলে মনে করিনি, রাতকে রাত বলে মানিনি। অনেক কষ্ট করে এতটা সম্মান, এতটা নাম করেছি আমি। সেটা যেন বিফল না হয়। বাঁচাতে হবে, আমাদের পরিবারের সম্মান বাঁচাতে হবে, কিন্তু সঠিক পথে। বাবা, চিন্তা করো না তুমি। মা, মা আসুন, শুয়ে পড়ুন। মা, আমি আপনার জন্য এখানেই খাবার আনাচ্ছি। আপনি সকাল থেকে কিচ্ছু খাননি। আপনার শরীরের জন্য এটা ঠিক নয়। না বৌমা, ইচ্ছে করছে না। ঠিক আছে, আমি আপনার জন্য গরম দুধ নিয়ে আসছি। একটু যদি খান, ঘুমটা ভালো হবে। বৌমা, বৌমা, কি হয়েছে মা? আমায় ক্ষমা করে দাও বৌমা। এ আপনি কি বলছেন মা? যেদিন থেকে আমি এই পরিবারের দায়িত্ব তোমার হাতে সঁপেছি, সেদিন থেকে তুমি এই বাড়িকে, এই পরিবারকে নিজের সংস্কার আর নিজের পরম্পরার বাঁধনে বেঁধে রেখেছো। কখনো কোনো আঁচ আসতে দাওনি এই পরিবারে। সবাইকে এক সুতোয় বেঁধে রেখেছো। কিন্তু কিন্তু কে জানে সেদিন কি হয়েছিল আমার, যে আমি তোমাকে সেই বাঁধন ভাঙতে বাধ্য করেছি। আর এই যে সব আজ হচ্ছে, তার আসল দায়ী আমি। না মা, না মা, এইভাবে ভাববেন না আপনি। সবকিছু ঠিক হয়ে যাবে, সবকিছু আগের মতোই হয়ে যাবে মা। শুধু আমার উপর বিশ্বাস রাখুন, আমি আছি তো, সবকিছু ঠিক হয়ে যাবে। মা, যারা সুতো আলগা করতে জানে, সময় আসলে তারা টেনে ধরতেও পারে। এই সময় বাড়িতে তোর কথা কেউ বুঝবে না। কথা বাড়তে বাড়তে বড় জায়গায় চলে গেছে। ছোট মা, আমাদের গোটা জীবন আমরা এভাবে কি করে কাটাতে পারি? মা আমাকে বকতে পারেন, মা থাপ্পড়ে মারুন, কিন্তু উনি তো আমার সাথে কোনো কথাই বলছেন না। আপনি জানেন ছোট মা, কালকে দীপাবলি, আর এখনো পর্যন্ত এই বাড়িতে একটা প্রদীপও জ্বলেনি। হ্যাঁ, এই সমস্যার মধ্যে তো সবাই ভুলেই গেছে হয়তো যে কাল দীপাবলি। প্রত্যেক বছর এই বাড়িতে দীপাবলি কত ধুমধাম করে পালন করা হয়। বাড়ির বউরা প্রদীপ জ্বালায়। তোর প্রথম দীপাবলি এমনটা হবে আমি ভাবিনি রে কবিতা।
গরিমাও নেই, বাড়িতে সবাই তোর উপর রেগে আছে। এমন অবস্থায় এই বছর দীপাবলি আসছি। কবিতা, আমি আসছি, তুই খাবার খেয়ে নিস আর কাঁদিস না, হ্যাঁ? সব ঠিক হয়ে যাবে। আমার মা আমায় বলতো যে আনন্দের দিনে আনন্দে থাকা, খুশি মনে প্রদীপ জ্বালানো খুবই সহজ, কিন্তু দুঃখের মধ্যে আনন্দের প্রদীপ জ্বালানো, সেই প্রদীপের আলোই আলাদা। ছোট মা, এই বাড়িতেও কাল দীপাবলির প্রদীপ জ্বলবে। আর এই বাড়ির প্রত্যেকটা বউ জ্বালাবে।